সন্ত্রাসবাদের সমর্থক ইউরোপের মানবাধিকার নিয়ে কথা বলার অধিকার নেই, নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। জাতীয় স্বার্থ রক্ষিত না হলে ইরান ও ভিয়েনা সংলাপ থেকে বেরিয়ে আসবে, হুঁশিয়ারি দিলেন ইরানের সংসদের পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র। বাংলাদেশে আজ করোনায় সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে কঠোর বিধিনিষেধ। এবং ভারতের পশ্চিমবঙ্গে করোনা মোকাবেলা করতে বিধিনিষেধের মেয়াদ বাড়ল 15 জুলাই পর্যন্ত। 50% কর্মী নিয়ে খোলা যাবে বেসরকারি দপ্তর। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি মানবাধিকার নিয়ে পশ্চিমা দেশগুলোর দ্বৈত আচরণের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সুনির্দিষ্ট কিছু পশ্চিমা দেশ সন্ত্রাসীদের জন্য অভয়ারণ্যে পরিণত হওয়া সত্ত্বেও তারা নিজেদেরকে নির্লজ্জভাবে মানবাধিকারের রক্ষক বলে দাবি করে যাচ্ছে। আজ ইরানের বিচার বিভাগের প্রধান ও নবনির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসি একদল বিচারপতি ও অ্যাটর্নিকে নিয়ে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরানের সরকার বিরোধী সন্ত্রাসী মুজাহিদিনে খালক বা MKO গোষ্ঠীর জঙ্গিরা ফ্রান্স সহ অন্যান্য ইউরোপীয় দেশে অবাধে বিচরণ করছে। ভাষণের অন্য অংশে তিনি গত 18 জুনের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুলভাবে ভোট দেয় দেশের জনগণকে ধন্যবাদ জানান। ওই নির্বাচনে ডক্টর ইব্রাহিম রাইসি শতকরা 62% বেশি ভোট পেয়ে ইরানের 8ম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ইরানের জাতীয় সংসদের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের মুখপাত্র আব্বাস জাদে মেশকিনি বলেছেন, পরমাণু সমঝোতা ইরানের যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন আমেরিকার। তিনি বলেন, আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ সম্পর্কে যে মন্তব্য করেছেন তার কূটনৈতিক গুরুত্ব নেই। তিনি বরং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে ইরানের কাছ থেকে ছাড় আদায়ের অভিপ্রায় ব্যক্ত করেছেন। মেশকিনি বলেন, ইরানও যদি আমেরিকার মতো কূটকৌশলের আশ্রয় নেয় তাহলে আমাদের অবস্থান হচ্ছে, যদি ইরানের জাতীয় স্বার্থ রক্ষিত না হয় তাহলে ইরানও ভিয়েনা সংলাপে থেকে বেরিয়ে আসবে। রবার্ট ম্যালি সম্প্রতি বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না বাইডেন প্রশাসন। আর ভিয়েনায় চলমান সংলাপে আমেরিকার জাতীয় স্বার্থ রক্ষিত না হলে ওয়াশিংটন এ সংলাপ থেকে বেরিয়ে যাবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর সঙ্গে তার দেশের নজরদারি বিষয়ক সাময়িক চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সংস্থাটিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর আর কোনো ছবি বা তথ্য সরবরাহ করা হবে না। তিনি পার্লামেন্ট অধিবেশনে দেয়া বক্তব্যে বলেন, IAEA এর সঙ্গে যে 3 মাসের সাময়িক চুক্তি হয়েছিল তা নবায়ন করা হয়নি। ইরানের পার্লামেন্টে পাশ হওয়া এক আইন অনুযায়ী এদেশের আণবিক শক্তি সংস্থা গত ফেব্রুয়ারি মাসে IAEA কে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর নজরদারি করতে দিতে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় IAEA এর মহাপরিচালক তেহরানে ছুটে আসেন এবং ইরানি কর্মকর্তাদেরকে অনুরোধ করে 3 মাসের জন্য একটি চুক্তি করেন। ইরান বলছে, আমেরিকা তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে এলে পাশ্চাত্যের সঙ্গে ইরানের এ সংক্রান্ত অচল অবস্থার অবসান হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হওয়ার পর আজ একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। এদিকে দেশটিতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী 1 জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে গতকাল জানানো হয়েছিল একদিনে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড, আর আজ জানানো হয়েছে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড। আজ সোমবার সকাল 8টায় সমাপ্ত 24 ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে 8,364 জন। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা ধরা পড়ার পর থেকে এ পর্যন্ত এটাই 24 ঘন্টায় সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড।
গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 104 জনের। আগের 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে সর্বোচ্চ সংখ্যক 119 জনের মৃত্যু হয়েছিল। দেশে এ পর্যন্ত করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট 8,96,770 জন, আর মোট মৃত্যু হয়েছে 14,276 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় মোট 35,059 জনের নমুনা পরীক্ষা করা হয়, আর পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 23.86%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কোনো দেশে টানা 2 সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত 5%-এর নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে ধরা হয়। সেখানে আশঙ্কাজনকভাবে গত কয়েকদিন ধরে বাংলাদেশে রোগী শনাক্ত পাওয়া যাচ্ছে 20%-এর বেশি। এদিকে দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী 1 জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশের উপর রোহিঙ্গা সংকটের নেতিবাচক প্রভাবের বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তার চ্যালেঞ্জ পর্যালোচনা শীর্ষক এক আন্তর্জাতিক ওয়েবিনারে আরও বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গাদের সমস্যা বাংলাদেশ সহ গোটা অঞ্চলের উপরই প্রভাব ফেলছে। তিনি অগ্রাধিকার ভিত্তিতে রোহিঙ্গা সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা মুসলমানদের উপর নিপীড়ন বন্ধে জোরালো কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়া। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের বিশাল মুসলিম গোষ্ঠীর উপর নির্যাতন নিপীড়নের বিষয়ে নীরবতা হচ্ছে বিপজ্জনক, কারণ গোটা অঞ্চলকেই ক্ষতির মুখে ঠেলে দেবে। বাংলাদেশের মতো অন্যরাও এই সংকটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে 100 আসনে প্রার্থী দেবে মজলিসে ইত্তিহাদুল মুসলিমিন বা মিম। দলটির পক্ষ থেকে মিমের অন্যতম প্রধান নেতা ও তেলেঙ্গানা রাজ্যের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, মিম উত্তরপ্রদেশে 100 বিধানসভা আসনে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের মুসলিম জনবসতিপূর্ণ এলাকাগুলোতে তারা প্রার্থী দেবে। 2017 সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছিল মিম, কিন্তু কোনো ছাপ ফেলতে পারেনি তারা। ভোট পেয়েছিল মাত্র 0.2%। কিন্তু গত বছর বিহার বিধানসভা নির্বাচনে আশাতীত ফল করেছিল ওয়াইসির দল। মাত্র 20 আসনে নির্বাচনে লড়ে তারা 5 আসনে জয়ী হয়েছিল। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী করোনা মোকাবেলা করতে 15 জুলাই পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে। এর আগে 16 জুন থেকে 1 জুলাই পর্যন্ত বিধিনিষেধ জারি করা হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিধিনিষেধের মধ্যে 50% কর্মী নিয়ে সমস্ত বেসরকারি দপ্তর খোলা রাখা যাবে। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী করোনা মোকাবেলা করতে 15 জুলাই পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আজ সোমবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেন। এর আগে 16 জুন থেকে 1 জুলাই পর্যন্ত বিধিনিষেধ জারি করা হয়েছিল। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের যে রেস্ট্রিকশনগুলো ছিল বাধ্যবাধকতা কোভিডের জন্য, কোভিড মহামারীর জন্য, সেটা 15 জুলাই পর্যন্ত এক্সটেন্ড করা হচ্ছে। কিন্তু এর মধ্যেও অনেক লোককে সুযোগ দেওয়ার জন্য আমরা দেখছি যে কিছুটা হালকা করে দিলে কি হয়। রাত্রির টাইমটা যেটা 9টা থেকে ভোর 5টা পর্যন্ত স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল, সেটা প্রহিবিটেড থাকবে। তখন ইমার্জেন্সি ছাড়া কোনো কাজ হবে না। বাট যেমন এবার আমরা বাস, সরকারি বাস, প্রাইভেট বাস এগুলো অ্যালাউ করে দিচ্ছি। বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, 50% কর্মী নিয়ে খোলা যাবে সমস্ত বেসরকারি দপ্তর। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা রাখা যাবে বেসরকারি দপ্তর। এছাড়া 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সবজি এবং মাছের বাজার খোলা রাখার অনুমতি দিয়েছে রাজ্য সরকার।
অন্য দোকান খোলা রাখা যাবে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা বহাল থাকছে। এছাড়া সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে 20 জনের বেশি জমায়েত নিষিদ্ধ থাকবে। রাজ্যে এ পর্যন্ত মোট 2,12 লাখ মানুষ করোনার টিকা পেয়েছেন বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইরাক সিরিয়া সীমান্তে মার্কিন হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকের রাষ্ট্রীয় সামরিক বাহিনী হাসদার বা পপুলার মোবিলাইজেশন অর্গানাইজেশন। আজ ভোরে ইরাক সিরিয়া সীমান্তে এই বাহিনীর সদস্যদের উপর মার্কিন বিমান হামলায় অন্তত 4 জন শহীদ হয়েছেন। হাসদার এক বিবৃতিতে বলেছে 4 শহীদের রক্তের বদলা নেওয়া হবে। হাসদার পাল্টা জবাবের অধিকার রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। হাসদার বরাত দিয়ে সংবাদ সংস্থা মাওয়াজিন নিউজ জানিয়েছে সিরিয়া থেকে আইএস সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকানোর মিশনে থাকা সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা ইরাকে মোতায়েন বিদেশি বাহিনীর বিরুদ্ধে কোনো তৎপরতা চালাচ্ছিল না, সেখানে কোনো অস্ত্রাগারও ছিল না। হাসদার অবিলম্বে ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি পুনরাবৃত্তি করেছে। সম্প্রতি রাশিয়ার ক্রিমিয়া উপকূল অতিক্রমকারী ব্রিটিশ ডেস্ট্রয়ার ডিফেন্ডারের তথ্য সম্বলিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপন নথি কেন্টের একটি বাস স্টপেজে পাওয়া গেছে। এসব নথির একটিতে ক্রিমিয়া উপকূল অতিক্রমের সময় রাশিয়া সম্ভাব্য কী প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে তা বর্ণনা করা হয়েছে। অন্য একটি নথিতে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনীর দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও দেশটিতে সম্ভাব্য ব্রিটিশ সেনা উপস্থিতির বিশদ বিবরণ দেওয়া হয়েছে। ব্রিটিশ সরকার বলছে গোপন নথি ফাঁস হয়ে যাওয়ার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। 50 পৃষ্ঠার এই গোপন সামরিক নথি গত মঙ্গলবার ব্রিটেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কেন্ট শহরের একটি বাস স্টেশনের কাছে পাওয়া যায়। এসব কাগজপত্রে রাজকীয় ব্রিটিশ নৌবাহিনীর ডেস্ট্রয়ার ডিফেন্ডার সংক্রান্ত তথ্য উল্লেখ রয়েছে। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে কৌশলগত কৃষ্ণ সাগরের পানিসীমায় ব্রিটেন যুদ্ধজাহাজ পাঠিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে 9 জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনো নিখোঁজ 1.5 শতাধিক মানুষ। নিখোঁজ ব্যক্তিরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীদের ধারণা ধ্বংসস্তূপ দ্রুত সরানো গেলে অনেক মানুষকে বাঁচানো যেত। এ অবস্থায় সংকট মোকাবেলায় মার্কিন সরকারের ব্যর্থতা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এছাড়া 1980 সালে নির্মিত 12 তলা এই ভবনে ধসের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ফ্লোরিডা কর্তৃপক্ষ উদ্ধারের 4র্থ দিনে এখন পর্যন্ত 9 জনের মৃত্যু নিশ্চিত করতে পেরেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে, তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে আসছে ভবন ধসে পড়া মানুষের ভবনে নিচে চাপা পড়া মানুষগুলোর বাঁচার সম্ভাবনা। গতকাল রোববার ধ্বংসস্তূপের নিচে আগুনের ঘটনা সেই সম্ভাবনাকে আরও ক্ষীণ করে তুলেছে। কোনো কোনো সূত্র দাবি করেছে ধসে পড়া ভবনটিতে মারাত্মক কাঠামোগত ত্রুটি ছিল বলেই এই দুর্ঘটনা ঘটেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানে তালেবান সশস্ত্র বাহিনী সেদেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু জেলা শহর দখল করে নিয়েছে। তালেবানরা সক্রিয় হয়ে ওঠায় তারা ফের ক্ষমতা দখল করে নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকার একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
আফগানিস্তানে তালেবান সশস্ত্র বাহিনী সেদেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু জেলা শহর দখল করে নিয়েছে এবং আন্তর্জাতিক সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেখানে নতুন করে যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন খবরে জানা গেছে ওইসব এলাকা দখলের পরপরই সশস্ত্র তালেবানরা সরকারি অফিস, গুরুত্বপূর্ণ অবকাঠামো, বাণিজ্যিক কেন্দ্র এবং আবাসিক এলাকা ধ্বংস করে দিয়েছে, ব্যাপক লুটপাট চালিয়েছে। গত কয়েক সপ্তাহে ওইসব এলাকায় তালেবান দখলদারিত্বের কারণে ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে। জানা গেছে তালেবানরা তাদের দখলীকৃত এলাকাগুলোতে ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটতরাজ ও দোকানপাট ভাঙচুর প্রভৃতি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। এ অবস্থায় বিদেশি সেনাদের সহযোগিতা ছাড়াই আফগান সরকারের সেনাবাহিনী একাই তালেবানের এই আগ্রাসন মোকাবেলা করতে বাধ্য হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে সাক্ষাতে আফগানিস্তানের বর্তমান সহিংস পরিস্থিতির জন্য মার্কিন সেনাদের ভূমিকার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেছেন, আফগানদেরকেই তাদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই সাক্ষাতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, তালেবানের কাছ থেকে আবারও বেশ কিছু এলাকা দখল করা হয়েছে। তিনি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে বাইডেনের সিদ্ধান্তকেও আমরা সম্মান জানাই। বাইডেনের সঙ্গে সাক্ষাতের পর আশরাফ গনি সাংবাদিকদের বলেছেন, আফগানিস্তান বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কাবুলের। পর্যবেক্ষকরা বলছেন, আশরাফ গনি এমন সময় যুক্তরাষ্ট্র সফরে এলেন যখন তালেবানদের সাথে শান্তি আলোচনা স্থগিত আছে এবং নতুন করে আফগানিস্তানের তালেবান প্রভাবিত এলাকায় সহিংসতা শুরু হয়েছে। তালেবানদের অগ্রাভিযান থামানোর জন্য আফগান সেনাবাহিনী বিভিন্ন প্রদেশে যুদ্ধে লিপ্ত রয়েছে। কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে এবং দেশটির কেউ কেউ তালেবানদের আগ্রাসন ঠেকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সেদেশে অবস্থিত মার্কিন সেনাদের এগিয়ে আসার জন্য প্রেসিডেন্ট আশরাফ গনির প্রতি আহ্বান জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে উগ্র ও ধর্মান্ধ এই তালেবান গোষ্ঠী আবারও আফগানিস্তানের ক্ষমতা দখল করে নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।